আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস প্রকল্প ১ মেকে অনুমোদন। অনশন ভেঙে ছাত্রছাত্রীদের উল্লাস। চট্টগ্রামে পুলিশের উপর হামলার ঘটনায় এক সহযোগী সহ মূল অভিযুক্তকে অস্ত্রসহ গ্রেফতার। ময়মনসিংহ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ। বগুড়ার এক সময় দৃষ্টিনন্দন পার্কের বেহাল দশা, পরিণত হয়েছে গরু ছাগলের চারণ ভূমি। হারানো রূপ ফিরিয়ে দেবার আশ্বাস কর্তৃপক্ষের। সিরাজগঞ্জে ৪.৫ বছরও শেষ হয়নি কাটাখালী নদীর উপর ব্রিজ নির্মাণ। কাজ ফেলে পালিয়েছে ঠিকাদার। দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ। এবং ইউটিউব দেখে ফরিদপুরে ৩ বন্ধুর উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণ। মাসে আয় লাখ টাকার বেশি। তাদের সাফল্যে আগ্রহী হচ্ছেন স্থানীয়রা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এছাড়া রংপুরে টেকসই কৃষি উন্নয়নে প্রযুক্তি সম্প্রসারণ সহ ৯,৩৬১ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, নির্বাচিত সরকার আসার আগেই আগামী বাজেটে রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার। শারফু আলমের রিপোর্ট। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধের পর শনিবার থেকে গণ অনশন করছিলেন শিক্ষার্থীরা। তাদের সাথে একাত্মতা জানিয়ে অস্থায়ী একাডেমিক ভবনের সামনে প্রতীকী অনশন করেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। অবশেষে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকারের ১৩তম একনেক সভায় ৫১৯ কোটি টাকা ব্যয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের একটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। তবে অনুমতি পেলেও চলন বিলের একাংশে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস নির্মাণে পরিবেশের ছাড়পত্র নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। নতুন করে স্থায়ী অবকাঠামো নির্মাণ প্রয়োজন। ভূমি মন্ত্রণালয় থেকে প্রথমত এটা অকৃষি জমি হিসাবে আসলে চারণ ভূমি ছিল, সেটাকে অকৃষি জমিতে পরিবর্তন করে সেটার অনুমোদন ২০১৮ সালেই দেওয়া হয়েছিল। অন্যান্য যেসব ছাড়পত্র কাগজে কলমে সবই আছে, এই ধরনের প্রকল্প ছাড়পত্রের জন্য পরিবেশ মন্ত্রণালয়ে যায়। তো এখন এটা পরিবেশ মন্ত্রণালয়ে ছাড়পত্রের দরকার হবে। এছাড়াও সারা দেশে উপজেলা পর্যায়ে ২,৮৫৫ কোটি টাকা খরচে ১,০০০ আসনের মিনি স্টেডিয়াম সহ মোট ১১টি প্রকল্পের অনুমোদন দেয়া হয় একনেক সভায়। প্রস্তাবিত সংশোধিত প্রকল্পে কয়েক দফায় বাজেট বরাদ্দ নিয়ে দুর্নীতি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান পরিকল্পনা উপদেষ্টা। এই তো শেষ না, প্রকল্পগুলো দরপত্র যখন দেওয়া হয় তখন তো অনেক যাচাই বাছাই আরো করা হয়। এই প্রকল্পগুলো যে ব্যয় নির্ধারণ করা হলো, গণপূর্ত মন্ত্রণালয়ের একটা রেট আছে, শিডিউল আছে। আজকে আমরা সেই শিডিউল নিয়ে আলাপ করেছি। সবকিছুর মূল্য বৃদ্ধি হয়, বিনিময় টাকার বিনিময়ের অবমূল্যায়ন হয়। এই শিডিউলগুলোর অনেকে সন্দেহ করতে পারে এই শিডিউলগুলোই কি বাড়িয়ে দেখানো হয় কিনা। এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রকল্প একনেকে অনুমোদনের খবরে শিক্ষার্থীরা অনশন ভেঙে আনন্দ উল্লাস করেন। এ সময় তাদের বিজয় স্লোগানে বিমর্ষ ক্যাম্পাস মুহূর্তের মধ্যে মুখরিত হয়ে ওঠে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত ভাতা প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। দুপুর ১:৩০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন তারা।
পরে মূল গেইটে তালা লাগিয়ে দেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। এতে প্রশাসনিক ভবনে আটকে পড়েছেন ভিসি, প্রভিসি সহ কর্মকর্তারা। এ সময় তারা জানান, দাবি না মানলে কঠোর কর্মসূচি ও আমরণ অনশনে যাবেন। প্রশাসন ছাত্রছাত্রীদের আবাসনের ব্যবস্থা করতে না পারলে ভাতা প্রদানের দাবি জানান শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের হলে সিট দিতে না পারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম ব্যর্থতা। চট্টগ্রামে পুলিশের উপর হামলার ঘটনায় এক সহযোগী সহ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো শাকিল ও তার সহযোগী দিদার। গতরাত 11টার দিকে চট্টগ্রামের চান্দনাইশ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে স্বীকারোক্তি অনুযায়ী নগরীর বন্দর খালপাড় সহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে 3 রাউন্ড গুলি সহ একটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইনের সংবাদ সম্মেলনে উপকমিশনার আমিরুল ইসলাম জানান, গ্রেফতার এড়াতে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় তথ্য প্রযুক্তি সহযোগিতায় শাকিল ও তার সহযোগী দিদারকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে 2টি আলাদা মামলা করেছে। তাদেরকে নিয়ে আমরা অভিযানে যাই। অভিযানে গেলে তাদের দেখানো মতে শাকিলের নিকট থেকে 3 রাউন্ড গুলি সহ একটি পিস্তল, দেশীয় পিস্তল, এবং তার যে সহযোগী আরিফের নিকট থেকে একটি বড় একটি কিরিচ উদ্ধার করা হয়। চট্টগ্রামে লাগামহীন সবজির দাম নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃষ্টি ও বন্যার অজুহাতে গেল কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রামের সবজির দাম ঊর্ধ্বমুখী। দুপুরে নগরীর রিয়াজউদ্দিন বাজারে আড়ত ও খুচরা বাজারে অভিযান চালান ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক ফয়সুল্লাহ। এ সময় মূল্য তালিকা ও রসিদ না রাখা এবং কারসাজির মাধ্যমে দাম বাড়ানোর প্রমাণ পাওয়ায় 6টি প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানা করা হয়। ভোক্তারা জানান, অভিযানের সময় দাম কমলেও পরে আবারও ব্যবসায়ীরা ইচ্ছে মতো বাড়িয়ে দেন। বাজার সিন্ডিকেট বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার দাবি জানান তারা। ময়মনসিংহ শহরে যানজট নিরসনে বিভিন্ন সড়কে অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। দুপুরে নগরে গুরুত্বপূর্ণ সড়ক গাঙ্গিনার পাড়, স্টেশন রোড, রামবাবু সড়ক, নতুন বাজার ও দুর্গাবাড়ি সড়কের অবৈধ দোকানপাট এবং সড়কের দুপাশে ফুটপাতে গড়ে ওঠা দোকানপাট তুলে দিয়েছে যৌথ বাহিনী। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপুর নেতৃত্বে দুপুরে যৌথ বাহিনীর সমন্বয়ে এই অভিযান চালানো হয়। এই সময় বেশ কয়েকজন দোকান মালিককে জরিমানা করে তারা। যেসব অবৈধ হকার বা ভাসমান দোকানদার এবং দোকানের যে স্থায়ী দোকানগুলোর যে এক্সটেনশন, তারা ফুটপাতে চলে আসে, ফুটপাতের একটা অংশ দখল করে রাখে। তো এই ফুটপাতটা আমরা ক্লিয়ার করব যাতে করে আমাদের জনসাধারণের চলাচলের কোনো অসুবিধা না হয়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকা থেকে 2.25 কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য আটক করা হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করে বিজিবি। এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় লেহেঙ্গা ও শাড়ি। দুপুরে সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের সদস্য ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালায়। জব্দ করা পণ্যগুলো আখাউড়া স্থল শুল্ক স্টেশনে রাখা হয়েছে। এক সময়ের বগুড়া দৃষ্টিনন্দন পার্কটির এখন বেহাল দশা। বগুড়া রংপুর মহাসড়কের ফুলতলার প্রায় 7.25 একর আয়তনের পার্কটি এখন গরু ছাগলের চারণভূমিতে পরিণত হয়েছে। তবে খুব শীঘ্রই পার্কটিতে আগের অবস্থানে ফিরিয়ে আনার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। বগুড়া থেকে আজিজুল হাকিমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। অযত্ন, অবহেলা আর কর্তৃপক্ষের নজরদারির অভাবে প্রাণহীন হয়ে পড়েছে বগুড়ার এক সময়ের দৃষ্টিনন্দন পার্কটি। এই পার্কটিতে একসময় নিয়মিত আসতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে কারণে এটি স্থানীয়দের কাছে তারেক রহমান পার্ক নামে পরিচিত হয়ে উঠেছে। বর্তমানে কচুরিপানা, নোংরা পানিতে সৌন্দর্য হারিয়েছে পার্কের লেকও। নোংরা আবর্জনা আর অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পার্কে আসা বন্ধ করে দিয়েছে সাধারণ মানুষ।
লাইটের খুঁটি ও বাল্বগুলো চুরি হয়ে গেছে অনেক আগেই, পরিণত হয়েছে গরু ছাগলের চারণভূমিতে। ভালোই ছিল এই আপনার আওয়ামী লীগ সরকার আসার পরে থেকে জিনিসটা আসলে লোকজনেরও ইয়ে নেই। আর দ্বিতীয়ত আবর্জনা ময়লা টয়লা ফেলে একেবারে নোংরা করে ফেলতেছে। কারণ আগে পার্কের যে পরিবেশটা ছিল সেখান থেকে এই পার্কের পরিবেশটা অনেক দূর সরে গেছে। এখানে মানুষ স্বাভাবিকভাবে যে আসা এসে একটু বিনোদন করবে, একটু চলাফেরা করবে, সেই পরিবেশটা নাই। এখানে আমরা তো প্রায়ই যাই, যদি একটু ময়লা টয়লা কম থাকতো এবং বসার জায়গাটা থাকতো তাহলে একটু ভালো হতো, একটু বিশ্রাম করা যেত। যদি দোলনা থাকতো, বাচ্চাদের খেলার জায়গা থাকতো তাহলেও ভালো লাগতো দেখতে। এদিকে বিএনপির নেতৃবৃন্দ সম্প্রতি পার্কটি পরিদর্শন করেছেন। এ সময় তারা পার্কের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, খুব শিগগিরই পার্কটিকে আগের অবস্থানে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। পরিকল্পনা করা ছিল যেখানে একটা অ্যাম্পি থিয়েটারের মতন একটা ছোট্ট উন্মুক্ত থিয়েটারের মতন একটা জায়গা থাকবে, যেখানে যারা শৌখিন, যারা নাটক করেন বা কবিতা আবৃত্তিরা অনুষ্ঠান করেন বা বক্তৃতা দেন, তাদের জন্য একটা ব্যবস্থা থাকবে, ছাউনি থাকবে, বসার জায়গা থাকবে। বগুড়া জেলা প্রশাসক জানিয়েছেন, আগামী 6 মাসের মধ্যেই আধুনিক নকশা একটি নান্দনিক পার্ক হিসেবে গড়ে তোলা হবে এটিকে। সড়ক ও জনপথ বিভাগের নিয়মিত বাজেটের মধ্যে ওই জায়গাটা আসলে সংস্কার মেরামত করবে এবং পাশাপাশি শহরবাসীর যেহেতু বিনোদনের জায়গা এবং হাঁটার জায়গা তৈরি হবে, এই জন্য পৌরসভা অথবা আমাদের জেলা পরিষদের মাধ্যমে সেখানে আমরা কিছু কাজ করব। পার্কটি সংস্কারের পর আবারও প্রাণ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সিরাজগঞ্জের বাহিরগোলা বাজারে কাটাখালী নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কাজ নিয়ে অনিশ্চয়তায় শহরবাসী। মেয়াদ শেষ হওয়ায় ফেরত চলে গেছে প্রকল্পের সব টাকা। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় 46 লাখ টাকা জরিমানা দিয়ে পালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। গুরুত্বপূর্ণ ব্রিজটি নির্মাণ কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে পড়েছে 25 গ্রামের মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নতুন করে সহসায়ী বরাদ্দ পাওয়া অনিশ্চিত। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা বাজার এলাকায় কাটাখালী নদীর উপর এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় 2021 সালের আগস্টে। ঠিকাদারি প্রতিষ্ঠান যশোরের মঈনুদ্দিন বাসী লিমিটেড 7 কোটি 28 লাখ টাকা ব্যয়ে ব্রিজ বানানোর কাজে নামে। 2024 সালের 30 জুনের মধ্যে নির্মাণ কাজ শেষ করার নির্দেশনা থাকলেও 2022 সালে অর্ধেক কাজ করে পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। তুলে নেয় 2 কোটি 68 লাখ টাকার বিল। যথাসময়ে ঠিকাদার কাজ না করায় ফেরত চলে গেছে প্রকল্পের বাকি 4 কোটি 60 লাখ টাকা, কিন্তু অসম্পূর্ণই রয়ে গেছে ব্রিজের বাকি কাজ। সিরাজগঞ্জ শহরে শহরতল থেকে প্রবেশের যে 5টি রাস্তা আছে তার অন্যতম প্রধান রাস্তা এটি। কেউ এখান দিয়ে একটা গাড়ি, একটা রিক্সা, একটা মোটরসাইকেল, একটা সাইকেল নিয়ে পর্যন্ত যাতায়াত করতে পারে না। মানুষ একটা রুগী নিয়ে যেতে পারে না হসপিটালে। এই সড়কটা থাকে তাহলে হইলে খুবই সুবিধা হবে এবং আশেপাশের এলাকাগুলা মানে যানজট মুক্ত হবে। সরকারের কাছে আমাদের দাবি, এই ব্রিজ আমাদের দ্রুত গতিতে সম্পূর্ণ করে দিতে হবে, এটা আমাদের একমাত্র চাওয়া। নির্মাণ কাজ বন্ধ থাকায় দুশ্চিন্তায় সিরাজগঞ্জ জেলা স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির এই নেতা। ব্রিজের নির্মাণ কাজ শেষ করতে না পারায় 46 লাখ টাকা জরিমানা দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে নতুন বরাদ্দ কবে হবে তা অনিশ্চিত বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। এখন যে কাজটা আমার অবশিষ্ট আছে এটা আমরা অনুন্নয়ন রাজস্ব খাতের আওতায় আমরা চাহিদা দিয়েছি নোটশিটের মাধ্যমে। আমরা এই কাজটা যদি আমরা অনুন্নয়ন রাজস্ব খাত থেকে টাকা পাই তাহলে আমরা ওই বাকি অংশটুকু আমরা টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করে কাজটা দ্রুত সময়ের মধ্যে কাটাখালী ব্রিজের নির্মাণ কাজ শেষ করে দুর্ভোগ লাঘবের দাবি স্থানীয়দের, নইলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন 25 গ্রামের মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে। বসুরহাট বাস স্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক ঘুরে 0 পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা ফখরুল ইসলাম। নির্বাচন সহ দেশকে নিয়ে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুল হকের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতারা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে ইউটিউব দেখে মুরগির খামার করে সফলতা পেয়েছেন ফরিদপুরে 3 বন্ধু শাহিন, বকুল ও মিরাজুল। 3 লাখ টাকা দিয়ে শুরু করা মুরগির খামার থেকে এখন প্রতি মাসে তাদের আয় 1 থেকে 1.5 লাখ টাকা। খামারের উৎপাদিত মুরগির স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। তরুণদের এমন সাফল্য দেখে আগ্রহী উঠছেন অন্যরাও। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন আশিফুর রহমান সাগর। ইউটিউবের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে নিজেদের ভাগ্য বদলে ফেলেছেন ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের বাসিন্দা শাহিন, বকুল ও মিরাজুল। উদ্যোক্তা হবার স্বপ্ন নিয়ে নানা ব্যবসা করলেও সুফল পাচ্ছিলেন না। পরে ইউটিউব দেখে মুরগির খামার করার সিদ্ধান্ত নেন তারা। 2020 সালে 3 বন্ধু তাদের 3 লাখ টাকা পুঁজি নিয়ে বাড়ির আঙিনায় শুরু করেন মুরগি পালন। করোনা মহামারীর সময়ে লোকসানে মুরগি বিক্রি করলেও পরে কঠোর পরিশ্রমে ঘুরতে শুরু করে তাদের ভাগ্যের চাকা। আমরা 3 বন্ধু মিলে 3 লাখ টাকা দিয়ে একটি খামার তৈরি করি। সেখান থেকে প্রতি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা লাভ করি। এতে আমাদের উৎপাদন খরচটা অনেক কম হচ্ছে। পাশাপাশি আমাদের মুরগিগুলো প্রতিদিন অনেক ডিম দিচ্ছে। এই ডিমগুলো আমরা হাসাইতে পাঠাচ্ছি। দূর দূরান্ত থেকে ব্যাপারী এসে আমাদের কাছ থেকে নিয়ে যায়, এতে আমাদের লাভবান ভালো হয়। 3 তরুণের সাফল্যে অনুপ্রাণিত হয়ে স্থানীয়রাও আগ্রহী হয়ে উঠছেন মুরগির খামার গড়ে তুলতে। 5 বছর যাবৎ বিরাট লসের মধ্যে ছিলাম, তাই আমি তো সব পরামর্শ ভালো বুঝি নাই। তখন এখন আমার বাচ্চা ওরা 3 বন্ধু মিলে করে, ওর সাথে করে দিয়ে একটু লাভবান হওয়া যায় কিনা। সরকার যদি আমাদের এই মুরগির খামারের উপর প্রশিক্ষণ দিত, ঋণ দিত, তাহলে আমরা এই খামার করে লাভবান হতে পারতাম। নতুন উদ্যোক্তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। ফরিদপুরে যারা তরুণ উদ্যোক্তা বা নতুন উদ্যোক্তা রয়েছে বর্তমান প্রেক্ষাপটে, তারা যদি মুরগি পালার আগ্রহ প্রকাশ করে বা যারা আগ্রহ প্রকাশ করতেছে, আমরা তাদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান, চিকিৎসা বা প্রশিক্ষণের বিষয় নিয়ে আমরা তাদের সঙ্গে আলাপ করি বা তাদের সহযোগিতা করি। তরুণদের সাফল্যের গল্প গ্রামীণ অর্থনীতিতে দিচ্ছে নতুন সম্ভাবনার ইঙ্গিত। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় আইনে অন্তর্ভুক্ত ও ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনশন করেছেন সাধারণ ছাত্রছাত্রীরা। সকাল 11টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি শুরু করেন কয়েকজন শিক্ষার্থী। এর আগে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিভিন্ন হলে ও ক্লাসে লিফলেট বিতরণ, উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেন তারা। দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির ক্ষেত্রে বর্তমান আইপি বা ইম্পোর্ট পারমিট নীতি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সোনা মসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপ। দুপুরে তাদের এক সভায় এই দাবি জানানো হয়। এই সময় আমদানি রপ্তানিকারকরা জানান, সম্প্রতি সরকার এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির জন্য সীমিত পরিমাণে কয়েকজনকে আইপি দিয়েছে, যা 30 মেট্রিক টন ও 50 মেট্রিক টন করে। অথচ ভারত থেকে প্রতিটি ট্রাকে 25 থেকে 30 মেট্রিক টন পেঁয়াজ আসে। ফলে 30 মেট্রিক টনের আইপি দিলে এলসি ও শুল্ক C&F সহ অন্যান্য খরচ বেড়ে যাবে। এর প্রভাব সরাসরি বাজারে পড়বে এবং দাম অস্থিতিশীল হয়ে উঠবে। ইম্পোর্টাররা যদি বসে থাকে আর 30-50 টন করে যদি আইপি হয়, তাহলে তো এখানে খরচ বেশি, সব কিছু বেশি, পেঁয়াজের দাম তো এমনিতে বেড়ে যাবে। তাহলে এখানে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তো আমি বলবো যে উন্মুক্ত আইপিগুলো ছেড়ে দিলে বাজার নিয়ন্ত্রণে আসবে। ঝালকাঠি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে দেখা দিয়েছে তীব্র পানি সংকটে। পানির দাবিতে সেখানকার বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সকাল 10টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশে অনুষ্ঠিত হয়। এলাকাবাসী জানান, ঝালকাঠি শহরের কাঠপট্টি, লঞ্চঘাট, কলাবাগান, পৌরখিয়াঘাট সহ বিভিন্ন এলাকায় পৌরসভা সরবরাহ করা পানি মিলছে না। প্রায় 2 বছর ধরে দিনের বেশিরভাগ সময় পানি থাকছে না এই এলাকায়। স্বপ্ন দেখো, জীবন গড়ো,
এই প্রতিপাদ্যে ঝিনাইদহে এসএসসিতে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে শহরে একটি পার্কে শেখো প্রথম আলো এই সংবর্ধনার আয়োজন করে। এতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, ঝিনাইদহ পৌর মডেল স্কুলের প্রধান শিক্ষক শাহনাজ পারভিন সহ অতিথিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এদিকে পঞ্চগড়ও এই বছরে এসএসসিতে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে শেখো প্রথম আলো। পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে ক্রেস্ট ও উপহার সামগ্রী নেন কৃতি শিক্ষার্থীরা। এ সময় ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।